তো আগের এপিসোডে আমরা দেখছিলাম সানজি ডন ক্রিককে খাইতে দেয়, যেটা খেয়ে ডন ক্রিক সুস্থ হয়ে যায় এবং সানজির উপরেই অ্যাটাক করে দেয়। এরপরে ডন ক্রিক বলে যে আমি এই শিপটা দখল করে নিব, তবে তার আগে আমার এখনো 100 ক্রু মেম্বার না খেয়ে মরার মতন অবস্থা হয়ে আছে, তাদের জন্য খাবার ব্যবস্থা করো। যেটাতে পেটিসান রাজি হয় না আর ডন ক্রিকের উপরে কামানের মতন একটা বন্দুক দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু তাতে ডন ক্রিকের কিছুই হয় না এবং ডন ক্রিক নিজের আর্মরের সাথে লেগে থাকা বন্দুকের সাহায্যে শিপের সব শেফের উপরে অ্যাটাক করে দেয়। এর মধ্যে সেইখানে শেফ জেফ এসে ডন ক্রিকের সামনে 100 লোকের খাবার রাখে আর ওরা এইখান থেকে চলে যাইতে বলে, যাকে দেখে ডন ক্রিক অবাক হয়ে যায়। এপিসোড 23 এর নাম প্রোটেক্ট বারাটিয়া দ্য গ্রেট পাইরেট রেড ফুড জেফ। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি শেফ জেফ খাবার দিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে বাকি শেফরা বলে যে আপনি এটা কি করলেন, ওরাই সব খাবার খেয়ে সুস্থ হয়ে আমাদের শিপকে দখল করে নিবে। যেটাতে শেফ জেফ বলে যে ওদের অকাত থাকলে তো আমাদের সাথে ফাইট করবে, তাই না? গ্র্যান্ড লাইন থেকে হেরে আসা পাইরেট। এইটা শুনে তো সবাই শকড হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। ডন ক্রিক হইতেছে ইস্ট ব্লু রুলার আর সে গ্র্যান্ড লাইন থেকে হেরে আসছে। এরপর ডন ক্রিক বলে যে তুমি শিওর রেড ফুড জেফ, তুমি এখনো বেঁচে আসো, তুমি সেই গ্রেট পাইরেট যে একজন ক্যাপ্টেন পাশাপাশি শেফও। শেফ জেফ বলে যে তাতে কি হয়েছে, আমি বেঁচে আছি, আমি এখন শুধুমাত্র একজন বাবুর্চি। ডন ক্রিক বলা শুরু করে রেড ফুড জেফ, যারে বলা হয়তো মাস্টার অফ কিক, যে শুধুমাত্র পায়ের সাহায্যেই তার সমস্ত ব্যাটেল জিতছে। আর আমি শুনেছি সমুদ্রের একটা অ্যাক্সিডেন্টের কারণে তুমি তোমার পা হারিয়ে ফেলছো, দেখো এখন তো তুমি ফাইটও করতে পারবা না। শেফ জেফ বলে যে রান্না করতে আমার কোনো পায়ের দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে এই 2 হাত আছে। ডন ক্রিক বলে যে রেড ফুড জেফ, তুমি একমাত্র ব্যক্তি যে গ্র্যান্ড লাইনে ঢুকে আবার অক্ষত অবস্থায় ফিরে আসছে, সো তোমার তো অবশ্যই লগ বুক আছে, ওইটা আমার চাই। এখন গাইস তোমরা যদি লগ বুক না বুঝো, এটা হচ্ছে একটা ডায়েরির মতন, মানে আগেকার দিনে তোমরা জানো যে আগে যারা ভ্রমণ করতো তারা একটা ডায়েরি লিখে রাখতো তার ভ্রমণ সম্পর্কে, যে কোথায় কি আছে, তারা কোথা থেকে কোথায় গেছে, ওরকম আর কি, ওইটারে হচ্ছে লগ বুক বলা হয়। আর ভাই এইসব শুনে তো বাকি সবাই অবাক হয়ে যাচ্ছিল যে এইসব কি বলতেছে, ওরা কিছুই বুঝতে পারতেছিল না। লুফি শুনে বলে যে ও দাদু, তার মানে তুমিও গ্র্যান্ড লাইনে গেছো? জেফ বলে যে হ্যাঁ, আর আমার লগ বুক সেটা আমার কাছেই আছে, যেটা অনেক ইম্পর্টেন্ট, তাই এইটা আমি তোমাকে কখনোই দিব না। ডন ক্রিক বলে যে ঠিক আছে, তাহলে সেইটা আমি ছিনিয়ে নিব, আমার কাছে যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে, আমার কাছে যেটা নাই সেটা হচ্ছে শুধু ইনফরমেশন, তাই তোমার লগ বুক আমি নিয়ে নিব। আর এরপর আমি অন পিস খুঁজে বের করে এই পাইরেটেরা সবার উপরে থাকবো। এর মধ্যে লুফি হঠাৎ দুইজনের মাঝে চলে আসে আর ডন ক্রিককে বলে যে 1 মিনিট, আমি একমাত্র ব্যক্তি যে হবে পাইরেট কিং। এইটা দেখে সবাই শকড হয়ে যায় আর পেটিসান বলে যে এই কাজের ছেলে ওইখান থেকে সরে আয়, তুই ওর লেভেলে নাই। আর লুফি তো ভাই লুফি ওইখান থেকে কখনোই সরবে না। সো ডন ক্রিক আর লুফির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ডন ক্রিক বলে যে এইটা কোনো খেলা না, লুফি বলে যে অবশ্যই এইটা কোনো খেলা না। ডন ক্রিক বলে যে বলদ, আমি কোনো মজা করতেছি না, তুই বুঝতেছিস এইখানে প্রপার ইনফরমেশন না থাকলে কি হয়, আমি মাত্র 7 দিনের মধ্যে আমার 5000 লোককে হারাই ফেলছি। যেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে কি মাত্র 7 দিনের মধ্যে ডন ক্রিকের 5000 লোক শেষ হয়ে গেছে। এখানে ডন ক্রিক আর লুফির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। লুফি নিজের পাঞ্চ রেডি করে ফেলে, ডন ক্রিকও নিজের বন্দুক বের করে ফেলে। এর মধ্যে সেইখানে জোরো আর উসব চলে আসে। জোরো হালকা করে তলোয়ারটা বের করে বলে যে ফাইট করতেছো নাকি লুফি, আরো একটা হাত লাগবে। আর উসব তো ভয়ে কাঁপতেছিল, উসব ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে আর যদি দরকার না হয় তাহলেও ঠিক আছে। লুফি ওদেরকে দেখে বলে যে জোরো উসব চিন্তা করো না, জাস্ট ওইখান থেকে দেখো। উসব কাঁপতে কাঁপতে বলে যে ভেরি ব্যাড, বাট যেহেতু তুমি বলতেছো আমরা আর কি করতে পারি, গুড লাক। এইটা দেখে ডন ক্রিক হাসতে শুরু করে আর বলে যে তোর তো অনেক ছোট একটা গ্রুপ। লুফি বলে যে তুমি কি বলতেছো, আমার আরো 2 জন আছে। যেটা শুনে সানজি চিল্লায় ওঠে আর বলে যে ওই তুই কি আমারও গুনতেছিস? এরপর ডন ক্রিক শেফ জেফের দিকে তাকিয়ে এখান থেকে খাবার নিয়ে যাওয়া শুরু করে আর বলে যে আমি পরে আসবো, আগে আমার লোকদেরকে খাবার খাইয়ে আসি, যারা বাঁচতে চায় তারা যেন এই শিপ খালি করে চলে যায়। অন্যদিকে আমরা ইউসাকো আর জনিকে দেখতে পারি, যারা উকি দিয়ে বারাটিয়া শিপের মধ্যে কি চলতেছে সেগুলো দেখতেছিল। এর মধ্যে ওরা খেয়াল করে যে নামি একটা ওয়ান্টেড পোস্টার খুবই মনোযোগ দিয়ে দেখতেছে, তো ওরা নামিকে বিগ সিস্টার বলে ডাক দেয় আর নামি ওদেরকে দেখে তাড়াতাড়ি ওয়ান্টেড পোস্টারটা লুকায় ফেলে আর এমন ভাব ধরে যে কিছুই হয় নাই। অন্যদিকে আমরা গিনকে দেখতে পারি যে সানজির কাছে ক্ষমা চায় যে আমি বুঝতে পারি নাই জিনিসটা এত দূর পর্যন্ত চলে যাবে। যেটাতে জেফ বলে যে তোমার এটার জন্য ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। এটা শুনে পেটিসান বলে যে মালিক আপনি সানজির পক্ষ কেন নিতেছেন? সব শেফরা সানজির দোষ দিতে থাকে যে ওর জন্যই এই সব কিছু হয়েছে। যেটাতে জেফ ওদেরকে চুপ থাকতে বলে আর বলে যে তোমরা কখনোই সানজিকে বুঝতে পারবে না, তোমরা কি করে জানবা যে খাবার আর পানি ছাড়া এই সমুদ্র কতটা ভয়ঙ্কর। আর এইসব কথা শুনে বাকি সব শেফরা অবাক হয়ে যায়।
এরপরে শেফ জেফ বলে যে তোমরা সবাই এখান থেকে চলে যাও, কিন্তু কেউ এখান থেকে যাইতে রাজি হয় না। ওরা বলে যে আমরা এখানে কাজ করি আর আমরা এখান থেকে কোথাও যাব না। ওরা সবাই ডন ক্রিকের এগেইনস্টে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এসব দেখে গিন বলে যে তোমাদের কি মাথা ঠিক আছে? তোমরা জানো ডন ক্রিক কতটা পাওয়ারফুল? তোমরা সত্যি ডন ক্রিকের এগেইনস্টে ফাইট করবা? এটা শুনে সানজি আগায় আসে আর সামনে পড়ে থাকা টেবিলটাকে এক লাথি দিয়ে দাঁড় করিয়ে ফেলে। এরপর ওইটার উপরে পা রেখে খুবই ভাবসাব নিয়ে বলে যে হেই গিন, যতক্ষণ পর্যন্ত কথা আসে খাবার খাওয়ানোর ততক্ষণ পর্যন্ত আমি একরকম, বাট যদি কেউ এই রেস্টুরেন্ট দখল করতে চায় তাহলে আমি পাইরেটের মতন আচরণ করব, আর সেটা যদি তুমিও হও আমি কোনো রকম হেজিটেশন ছাড়াই তোমাকেও মেরে ফেলবো। যেটা শুনে তো গিনের গলা শুকায় যায় আর পেটিসন বলে যে সানজি তুই কত হোপলেস, তুই নিজেই ওরে বাঁচাইলি আবার এখন নিজেই মারার কথা বলিস। আর লুফি জোরোকে ডাক দিয়ে বলে যে এই জোরো দেখ ও কতটা কুল, তাই না? উসব ভয়ে ভয়ে বলে যে ওকে নিয়ে আমাদের চিন্তা করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। এরপরে লুফি গিনকে জিজ্ঞাসা করে যাচ্ছে গিন তুমি বললা যে তুমি গ্র্যান্ড লাইন সম্পর্কে কিছু জানো না, যদিও তোমরা সেখানে গিয়েছিলা, আমাকে বলো এখানে কি হয়েছিল। আমরা দেখতে পারি গিনের গলা শুকায় গেছে আর গিন ভয়ে ভয়ে বলতে শুরু করে সত্যি আমি কিছু জানি না। সপ্তম দিন আমরা যখন গ্র্যান্ড লাইনে প্রবেশ করলাম আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না ওইটা কি কোনো স্বপ্ন ছিল নাকি বাস্তবতা। আমাদের 50 শিপ শুধুমাত্র একজন মানুষই ধ্বংস করে দেয়। এইটা শুনে তো লুফি সহ বাকি সবাই ভয় পেয়ে যায় যে কি শুধুমাত্র একজন মানুষ 50টা শিপ আর শিপে থাকা মানুষকে শেষ করে দিছে। এরপরে গিন বলে যে যখন লোকটা অ্যাপিয়ার হইলো এরপরে একটার পর একটা শিপ শুধু ধ্বংস করে গেল। আমরা হয়তো লাকি ছিলাম এই জন্য স্ট্রমের কারণে বেঁচে ফিরে আসতে পারছি। আমি সেটা আর মনেও করতে চাই না, তার বাজ পাখির মতন চোখ যেন মৃত্যুর শীতলতা। এটা শুনে জোরো কিছুটা অবাক হয়ে যায় আর বলে যে ও কি বললো। আর শেফ জেফ ও গিনের কথা শুনে বুঝতে পারে ও যে লোকটার কথা বলতেছে তার নাম হইতেছে হকাই। হকাই নাম শুনে আমরা দেখতে পারি জোরো প্রথমবার কাউরে ভয় পাইতেছে আর বলে যে হকাই। লুফি জোরোকে জিজ্ঞাসা করে যে তুমি ওকে চিনো নাকি, যেটাতে জোরো কিছুটা শান্ত হয়ে বলে যে হ্যাঁ এটাই সেই লোক যাকে আমি খুঁজতেছি। সানজি জিজ্ঞাসা করে যে তোমরা ওর কি ক্ষতি করছিলা যে তোমাদেরকে মারার জন্য লেগে পড়লো, যেটাতে শেফ জেফ বলে যে হয়তোবা ওরা ওর ঘুম নষ্ট করে দিছিল। গিন বলে যে শুধুমাত্র এই সামান্য কারণে ও এমনটা কিভাবে করতে পারে, যেটাতে শেফ জেফ বলে যে এটা জাস্ট একটা এক্সাম্পল যে গ্র্যান্ড লাইন কেমন জায়গা। আর এইসব শুনে তো ভাই উসবের অবস্থা খারাপ হয়ে যায়। উসব লিটারালি কান্না করে দেয় আর বলে যে এই লুফি এমন জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। এর মধ্যে খেয়াল করে যে লুফি খুবই সিরিয়াস ভাবে দাঁড়ায় আছে, যেটা দেখে উসব কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু এর মধ্যে লুফি চিল্লায় ওঠে হ্যাঁ এটা খুবই এক্সাইটিং, এমনটাই তো হওয়া উচিত। যেটা শুনে উসব চিল্লায় ওঠে আর বলে যে ভাই তোর মাথার খুলি থেকে বিপদ জিনিসটা ভালো করে ঢুকাইতে হবে। জোরো বলে যে কিন্তু এইবার আমার লক্ষ্য পুরোপুরি ভাবে ক্লিয়ার, আমি গ্র্যান্ড লাইনে যাব কারণ সেইখানে গেলেই আমি ওই লোকটার সাথে দেখা করতে পারবো। যেটা শুনে সানজি বলে যে ভাই তোরা কি স্টুপিড নাকি, তোদের মতন ছেলেরা সবার আগে মারা যাবে। এটা শুনে জোরো বলে যে তুই আমার স্টুপিড বলার কে, যেহেতু ডিসিশন আমি নিছি তাই আমি শুধু আমাকে স্টুপিড বলতে পারবো। আর লুফি চিল্লাই বলে যে আমিও। এর মধ্যে পেটিসন চিল্লায় ওঠে যে ইডিয়েট তোমরা কি বর্তমান সিচুয়েশন বুঝতে পারতেছো। অন্যদিকে আমরা দেখতে পারি ডন ক্রিক ও লোকদেরকে খাবার দিতেছে। ও লোকগুলো খাবার পেয়ে ভাই পাগলের মতন খাওয়া শুরু করে, কারণ অনেক দিন ধরে ওরা না খেয়েছিল। আর খাবার খাওয়া শেষে ওরা সবাই চিল্লায় ওঠে যে ফাইনালি আমরা বেঁচে গেছি। দেন ডন ক্রিক সবাইকে বলে যে আমরা আবারও গ্র্যান্ড লাইনে যাব, যেটা শুনে সবারই অবস্থা খারাপ হয়ে যায়। এদের মধ্যে একজন জিজ্ঞাসা করে যে আমরা ওই ভয়ানক জায়গায় আবারও কেন যাব। ডন ক্রিক ওকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে আর বলে যে আমার মনে হয় না আর কারো কোনো অবজেকশন আছে। সো সবাই ভয়ে ভয়ে রাজি হয়ে যায়। ডন ক্রিক ও লোকদেরকে বলে যে আমরা গ্র্যান্ড লাইনে যাব, বাট তার আগে আমরা এই রেস্টুরেন্টটা দখল করব। চিন্তা করো না, এখানে তোমাদের অপোনেন্ট জাস্ট কয়েকজন সাধারণ কুক। এর মধ্যে আমরা দেখতে পারি ছোট্ট একটা বোটে করে কেউ একজন সমুদ্রের ভিতর দিয়ে এদিকে আসতেছে। অন্যদিকে ডন ক্রিক ও লোকদেরকে বারাটিয়া রেস্টুরেন্টের উপরে অ্যাটাক করার জন্য বলে দেয় আর সব লোকজন বারাটিয়া রেস্টুরেন্টের উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। আর রেস্টুরেন্টের সবাইও প্রস্তুতি নিতেছিল ডন ক্রিকের লোকদের সঙ্গে ফাইট করার জন্য। ডন ক্রিকের লোকজন জাহাজ থেকে নামতে যাবে, ঠিক তখনই সেই লোকটা এখানে চলে আসে আর চোখের পলকে আমরা দেখতে পারি জাস্ট হালকা একটু তলোয়ার বের করে লোকটা, আর ডন ক্রিকের জাহাজ সম্পূর্ণভাবে দুই ভাগ হয়ে যায়। ডন ক্রিক তো এইটা বুঝতে পারতেছিল না ও জাহাজ চোখের পলকে কেটে দুই ভাগ হয়ে গেল কিভাবে। আর এই স্লাশটা এতটা পাওয়ারফুল ছিল যে ওইখানে বিশাল একটা ঢেউয়ের মতন তৈরি হয়ে যায়, যার ফলে বারাটিয়া রেস্টুরেন্ট পর্যন্ত এদিক সেদিক দোল খাইতে শুরু করে। যেটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। লুফি তাড়াতাড়ি দৌড়ে বাইরে বের হয়ে আসে। জোরো বলে যে ওয়েট, নামি আর বাকি সবাই আমাদের শিপে আছে। ওরা তাড়াতাড়ি সবাই মিলে বাইরে বের হয়ে আসে। লুফি ওরা বাইরে বের হয়ে জনি আর ইউসাকোকে সমুদ্রের মধ্যে দেখতে পারে। ওরা তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করে যে নামি কোথায় আর শিপ কোথায়, যেটাতে ইউসাকো আর জনি জানায় যে নামি ওদেরকে ধোকা দিছে
মানে ভাই নামি ওদেরকে ধোকা দিয়ে শিপ আর বাকি সবকিছু নিয়ে এইখান থেকে আগেই পালাই গেছে। যেটা শুনে তো তিনজনে চিল্লায় ওঠে। এর মধ্যে শেফ জেফও বাইরে বের হয়ে আসে আর আমরা দেখতে পারি সেই ছোট্ট বোটে একটা লোক বসা আর এই লোকটাকে দেখে শেফ জেফ পর্যন্ত ভয় পেয়ে যায়। এরপরে জোরও সেই লোকটার দিকে খেয়াল করে। এরপর ডন ক্রিকও সেই লোকটাকে দেখে বলে যে ও আমাদেরকে ফলো করে এখানে চলে আসছে। আমরা দেখতে পারি জোরও ভাই লোকটাকে দেখে লিটারেলি ভয়ে কাঁপতেছিল আর বলে যে এটা পসিবল, এইটাই সে হকাই। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। হকাই সম্পর্কে আমরা বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবো। প্যারানাই চিল কতটা পাওয়ারফুল তোমরা বুঝতে পারবা। কিন্তু ওয়ান পিসের পাশাপাশি আরো একটা সেরা এনিমি ব্লিচ যদি তোমরা এক্সপ্লেন দেখতে চাও, আমি সামনে প্লেলিস্ট দিয়ে দিলাম, ক্লিক করে দেখা শুরু করতে পারো।